স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। কেন্দ্রীয় শহীদ মিনারে লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহে শ্রদ্ধা নিবেদন চলছে। এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল মোহসান। শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেমের প্রতি শ্রদ্ধা নিবেদনের সেখানে শহীদ মিনারে কি আনুষ্ঠানিকতা চলছে আমাদের জানাবেন। আসিফ, এইমাত্রই আসলে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলায় নিয়ে যাওয়া হয়েছে এবং এইমাত্রই এখান থেকে শহীদ মিনারে থেকে সেখানে মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং সকাল 10টায় আসলে বাংলা একাডেমিতে প্রথমে তার মরদেহ নিয়ে আসা হয়। সেখানে সর্বস্তরের যারা সাহিত্যিক রয়েছেন, তারা সাধারণ মানুষ রয়েছেন, সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করেন এবং সংস্কৃতি মন্ত্রী ছিলেন, তিনিও সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর তার মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে ঠিক বেলা 11টা এবং বেলা 11টা থেকে 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানানো হয়। এখানে আমরা দেখেছি যে সর্বস্তরের মানুষের সঙ্গে রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের মানুষ আসলে তাকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, কারণ সবাই বলছিলেন যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক সব স্তরে মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল, সাধারণ মানুষের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে মিশেছেন এবং তার প্রতি যে সবার শ্রদ্ধা, সেটা আসলে মন থেকে তাকে সবাই শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং তার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে দেশের বিভিন্ন নানা সেক্টরে, তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা দেখেছি যে অনেক রাজনীতিবিদরা এসেছেন, তারা বলছিলেন যে তার অবদান বাংলাদেশের এবং রাজনীতির, তার যে চিন্তা সমাজ নিয়ে তার যে চিন্তা, তার যে বক্তব্য তিনি দিয়ে গিয়েছেন এবং সেগুলো আসলে অনুসরণ করলে খুব সুন্দরভাবে আসলে সমাজ গঠন করা সম্ভব এবং তার যে অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো সংরক্ষণ এবং তার স্মৃতি সংরক্ষণে আমাদেরকে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী। তিনি বলেছেন যে তার স্মৃতি সংরক্ষণে কাজ করা হবে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে, সর্বস্তরের কাছে পৌঁছে দিতে যেই উদ্যোগ নেওয়া প্রয়োজন সেগুলো নেওয়া হবে। এখন তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলায়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। আসিফ। জি, জহিরুল মোহসান, আপনাকে ধন্যবাদ। টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে 9 জনের মৃত্যু হয়েছে। গতরাত 3:30টার দিকে পৃথক 3টি পাহাড় ধসের ঘটনা ঘটে। 15 নম্বর আশ্রয় শিবিরের জামতলী এলাকার ডি ব্লকে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 3 জন প্রাণ হারিয়েছে। 7 নম্বর আশ্রয় শিবিরের D7 ব্লকের পাহাড় ধসে মারা গেছে এক রোহিঙ্গা শিশু। আর 11 নম্বর আশ্রয় শিবিরের C11 ব্লকে আরেকটি পাহাড় ধসে নিহত হয়েছে একই পরিবারের 4 রোহিঙ্গা। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে একজন। কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে পাহাড় ধসের সর্বশেষ তথ্য জানাতে সহকর্মী হারুনুর রশিদ রয়েছেন, কথা বলবো তার সাথে। হারুন, রাতে ভয়াবহ পাহাড় ধসের পর ক্ষয়ক্ষতির কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। এই গড়ে একই পরিবারের 4 জন নিহত হয়েছে এবং 11 নম্বর ক্যাম্প ছাড়াও রোহিঙ্গা ক্যাম্প 15 নম্বর ক্যাম্পে একই পরিবারের 3 জন নিহত হয়েছে এবং 7 নম্বর ক্যাম্পে 1 জন নিহত হয়েছে। মোট 8 জন রোহিঙ্গা ক্যাম্পে 3টা ঘটনায় পাহাড় ধসে নিহত হয়েছে এবং এছাড়াও কক্সবাজার শহরের সত্তারগুনা এলাকায় পাহাড় ধসে 1 জনের মৃত্যু হয়েছে। এই সহ মোট 9 জনের মৃত্যু হয়েছে। গত রাতে 3টার পর থেকে এসব ঘটনাগুলো ঘটে। এই অবস্থায় কক্সবাজারের রাত থেকে সারা রাত ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। পর্যন্ত ভারী বর্ষণ হচ্ছে এবং পাহাড় ধসের আশঙ্কা এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কক্সবাজারের শহর সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো তো এখনো আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিভিন্ন ক্যাম্পেই এখনো পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ সকাল 9:40 সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে দেয়া একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রদূত। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের সাতকানিয়ায় বনভূমি দখল ও সড়ক নির্মাণের কারণে হুমকিতে বন্যপ্রাণীর আবাসস্থল। একসময় উপজেলার পুরানগর ইউনিয়নের বৈতরণী এলাকায় বিস্তীর্ণ বনাঞ্চল ছিল বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল, কিন্তু দীর্ঘদিন ধরে বনভূমি দখল ও অব্যবস্থাপনার কারণে সেই বন আজ প্রায় বিলুপ্তির পথে। কমে গেছে বন্যপ্রাণীর বিচরণ। একসময় এখানে ছিল বন্যপ্রাণীদের অভয়ারণ্য, কিন্তু কালের পরিক্রমা, বন বিভাগের উদাসীনতার কারণে এখানে বন্য পশু প্রায় হারিয়ে গেছে। বিলুপ্ত হয়ে যাচ্ছে বনের পর বন, উজাড় হয়ে যাচ্ছে এখানে বন বিভাগের যে জায়গাগুলো রয়েছে সেগুলো। কিন্তু সাধারণ মানুষরা এটিকে কিভাবে দেখছেন সেটি আমরা জানার চেষ্টা করব তাদের কাছে। বনের জায়গা মানুষের বসত বাড়ি হওয়ার কারণে এখানে বন পশু পাখি যা আছে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। তারা এড়ে বনপ্রাণী নদীর হারণ যেহেতু জঙ্গল হমে গিয়ে সরকারের বিভিন্ন বাগান গিয়ে জঙ্গল হারানোর পরে এড়ে বনপ্রাণী শেষ হয়ে তো এড়ে প্রত্যেক এলাকা আর বসত বাড়ি ওই অসহায় এড়ে বনের মধ্যে আসি বনপ্রাণীর নদীর আর বন বিভাগ জায়গা তোলে আরও ফরেস্ট ডিপার্টমেন্টে বাগান গিয়ে শেয়ার বাগান হিসাবে দিয়েও জনগণের কথা দিবে। এখানে আমাদের দুটো রাস্তার কাজ হচ্ছে, একটা হচ্ছে সোয়ালক ব্রিজ থেকে সিদ্দিকের কামার, আরেকটা হচ্ছে বড়ুয়াপাড়া সড়ক। এখানে দুটো রাস্তায় আমাদের IRIDP 3 যে প্রজেক্ট ওখান থেকে বাস্তবায়ন হচ্ছে। তো প্রকল্প দুটাতে আমাদের প্রথমটা 600 মিটার আর পরেরটা 650 মিটার আমরা প্রাক্কলন পাঠিয়েছি। রাস্তা দুটা আসলে আমাদের আইডিভুক্ত রাস্তা। তো এখানে আমরা যখন কাজ শুরু করি তখন বন বিভাগ থেকে আমাদের একটা চিঠি দিয়ে জানানো হয়েছে এটা হচ্ছে ওনাদের প্রথম রাস্তাটার শেষ পোর্শনটা বন বিভাগের জায়গা। তো এখানে আমরা রাস্তা দুটো যখন সার্ভে করতে যাই যে দেখলাম আসলে এখানে আইডিভুক্ত রাস্তা হওয়ার কারণে আলজির এখানে কাজ করতে গিয়েছে প্রথমত। আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে কোনো গাছ আমরা কাটিনি, আর কিছু জনবসতিও আছে। আর স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে মেম্বার অফ পার্লামেন্ট সবার চাওয়া আছে এই দুটো রাস্তা যাতে হয় যোগাযোগের সুবিধার্থে। তো এই কারণে আমরা এই দুটো রাস্তা বাস্তবায়নে গিয়েছি। অর্জন, চাপালিশ সব বিভিন্ন প্রজাতির দেশি উদ্ভিদ এখানে রয়েছে, প্লাস ওইখানে কিন্তু বেশ কিছু বন্য প্রাণী রয়েছে। ঠিক আছে, বিভিন্ন প্রজাতির দুর্লভ বন্য প্রাণী সেখানে রয়েছে। সংরক্ষিত বনের মধ্যে দিয়ে রাস্তা যায়, সেক্ষেত্রে মানুষের চলাচল বৃদ্ধি পাবে এবং সেখানে জবরদখল কিংবা নতুন ঘর বাড়ি তৈরির একটা প্রবণতা লক্ষ্য করা যায়। কাজে সেক্ষেত্রে বনের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেটা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং শারীরিকভাবে বন এবং বন্য প্রাণী এবং জীববৈচিত্র্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে এভাবে সড়ক করার কোনো সুযোগ নেই, কিন্তু নিয়ম নীতি তোয়াক্কা না করে এভাবে চলছে সড়কের কাজ। এতে করে বন উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাতকানিয়ার বৈতরণী এলাকা থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। নেই কোনো পাকা ভবন বা শ্রেণীকক্ষ, নিজ বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে চলে পাঠদান। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হিন্দু সম্প্রদায়ের শিশুদের বিনামূল্যে পড়ান দিনাজপুরের আনসার সদস্য কমলচন্দ্র রায় ও তার স্ত্রী লতা রানী রায়। নিজেদের উচ্চশিক্ষার সুযোগ না পেলেও গ্রামের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষিত করার স্বপ্ন দেখেন এই দম্পতি। সেই স্বপ্ন থেকেই 2023 সালে নিজ বাড়িতে গড়ে তোলেন কমল দাদার পাঠশালা। জন্নাত মার্টি, সুমিদ্র হেমব্রম, প্রণয়ন হাজরা সহ অনেক আদিবাসী শিশুদেরকেই এই কমল দাদার পাঠশালায় বিনামূল্যে পাঠদান করা হয়। গত 2023 সাল থেকে বিনামূল্যে এই পাঠদান করিয়ে এলাকায় কমল দাদা হিসাবে পরিচিত পেয়েছেন। আমি প্রতিদিন এখানে কমল দাদার এখানে পড়তে আসি, আমাকে এখানে আসতে ভালো লাগে। আমি এখানে এসে পড়তে পারি ভালো করে, যেগুলো হয় না সেগুলো কমল দাদু শিখিয়ে দেয়। আমরা তো প্রাইভেট পড়তে পারি না, কমল কাকুর কাছে আমরা প্রাইভেট পড়তে আসি। আমার দাদুর কাছে আসি, জুড়া পারি না, জুড়া শিখে নি। শিক্ষার্থীর অভিভাবকরাও নিশ্চিন্তে এই কমল দাদার পাঠশালায় তাদের সন্তানদেরকে রাখছেন। সকালে উঠে আমি কাজে যাই, আমি তো পড়াইতে পারি না। হ্যাঁ, আর আমার কমল দাদু আছে না পাশে আছে, তো পাশে থাকার পরে পাড়াই দিই সকালগুলোকে।
যেন লেখাপড়া করতে পারে। বিনা পয়সায় যেহেতু লেখাপড়া হচ্ছে, হ্যাঁ, বা এইভাবে ছোট বড় সবাই যদি ভালোভাবে লেখাপড়া করতে পারে তো এটা তো আমাদেরই ভালো। এই পিছিয়ে পড়া ক্ষুদ্র নিগোষ্ঠী, আদিবাসী, হিন্দু সম্প্রদায়ের শিশুরা যেন সমাজের মূল স্রোতের সাথে লেখাপড়ায় গড়ে উঠতে পারে, এমনটি আসলে প্রত্যাশা হচ্ছে এই কমললতা দম্পতির মূল উদ্দেশ্য। আমার মনে চেতনা জাগলো যে আমি খুব কষ্ট করে পড়ালেখা করেছি, আমি আমার মতো যেন তারা অবহেলিত বঞ্চিত যেন না থাকে, সেই উদ্যোগে আমার ওয়াইফ সহ আমরা 2023 সাল থেকে এই কর্মসূচিটা আমরা বিনামূল্যে আমরা শুরু করি। যেহেতু আমরা একটু লেখাপড়া করেছি, আর ওদের বাবা মারা কিন্তু লেখাপড়া করেনি, নিজের নামটাও লিখতে পারে না, আর টিপসই দেয়। তাই ভাবলাম যে এই যে বাচ্চাগুলো আছে ওদেরকে যেন টিপসই না দিতে হয়। এই উপজেলায় বিভিন্ন ধরনের সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তারা এই কোমল দাদা এবং তার স্ত্রী লতা রানীকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। আজকের এই কোমল দাদার পাঠশালার শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়ার কাজ করবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালি শুরু হয়েছে। তেহরানের এই আয়োজনে লাখ লাখ মানুষ অংশ নিচ্ছে। তেহরানের গ্র্যান্ড মুসাল্লা থেকে স্থানীয় সময় আজ সকাল 6টায় র্যালিটি শুরু হয়। কয়েকদিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে শুরু হওয়া এই শোক র্যালি দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসেন স্কোয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্কোয়ার ও মেহরাবাদ বিমানবন্দরের কাছে অবস্থিত শহীদ লাশকুরি হাইওয়ে হয়ে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করবে। এটি শেষ হতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগতে পারে। এই র্যালির নিরাপত্তা নিশ্চিতে তেহরানের আকাশসীমা বন্ধ রয়েছে। এরপর খামেনির মরদেহ ইরানের বিভিন্ন শহরের পাশাপাশি প্রতিবেশী ইরাকের কারবালা ও নাজাফ শহরে নেওয়া হবে। সবশেষে 9 জুলাই খামেনির জন্মস্থান ইরানের মাশহাদে মরদেহ ফিরিয়ে এনে সেখানেই ইমাম রেজার মাজারের পাশে তাকে দাফন করা হবে। প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দ্বীপ রোটায় সুপার টাইফুন বাভি আঘাত এনেছে। এই ঝড়ের প্রভাবে সেখানে ঘন্টায় সর্বোচ্চ 290 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে স্থানীয় সময় সোমবার প্রায় 5 মাত্রার শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি রোটা দ্বীপে আঘাত হানে। প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে এই দ্বীপপুঞ্জে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে এই ঝড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে এবং সমুদ্রে প্রায় 11 মিটার উচ্চতার ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আর তাই স্থানীয় বাসিন্দাদের কোনো ভবনের ভেতর নিরাপদ কক্ষে আশ্রয় নিতে কিংবা আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ের কারণে একটি মোবাইল ফোনের টাওয়ার ভেঙে পড়ায় কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক সেবা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তা। রোটার মেয়র কার্যালয় জানিয়েছে ঝড়ের কারণে প্রবল বাতাস ও আকস্মিক বন্যা হচ্ছে, তবে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা চলছে। লিওনেল মেসির সম্মানে 26 মিটার উঁচু এক বিশাল ভাস্কর্য নির্মাণ করেছে আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে এটি তার সম্মানে নির্মিত এ যাবৎকালের সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ। তবে ভাস্কর্যটির আকারের চেয়ে বেশি আলোচনা হচ্ছে এতে রাখা বিশ্বকাপ ট্রফির অবস্থান নিয়ে। 2022 বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সম্মানে নির্মিত হলো এক বিশাল ভাস্কর্য। 26 মিটার উঁচু এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে আর্জেন্টিনার পাতাগোনিয়ার উত্রালকো শহরে। ধারণা করা হচ্ছে এটিই তার সম্মানে নির্মিত এ যাবৎকালের সবচেয়ে বড় ভাস্কর্য। ভাস্কর্যটিতে 2022 সালের ফিফা বিশ্বকাপ জয়ের পর লুসাইল স্টেডিয়ামে মেসির হাঁটু গেড়ে বসে থাকার মুহূর্তটি ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে তার নিজের আর্জেন্টিনার জার্সিটি আঁকড়ে ধরে আকাশের দিকে আঙুল উঁচিয়ে আছেন মেসি, যা তার প্রয়াত দাদির প্রতি শ্রদ্ধা জানানোর সেই পরিচিতি ভঙ্গি। উন্মোচনের পর থেকেই সমর্থকরা ভাস্কর্যটি দেখতে ভিড় করছেন। এতদিন আর্জেন্টিনার তেল শিল্পের জন্য অঞ্চলটি পরিচিতি পেলেও এখন ভাস্কর্যের কারণে নতুন পরিচয় পাচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে।
তেল শিল্পে ব্যবহৃত ইস্পাত দিয়ে ভাস্কর্যটি তৈরি করা হয়েছে, কারণ আমাদের অঞ্চলে তেল শিল্পই প্রধান। এখানে যেসব উপকরণ সহজলভ্য ছিল আমরা সেগুলোই ব্যবহার করেছি। ঈশ্বরের কৃপায় আমরা সেই চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। তবে ভাস্কর্যটি বিশ্বকাপ ট্রফির অবস্থান অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ ট্রফিটির অবস্থান এমন এক দৃষ্টিকটু আপত্তিকর দৃশ্যকল্প তৈরি করেছে যা নিয়ে হাসাহাসি ও সমালোচনা হচ্ছে। কলকাতার 21.3 মিটার উঁচু মেসির ভাস্কর্যটিকে উচ্চতার দিক থেকে ছাড়িয়ে যায় এই ভাস্কর্যটি। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।